যেগুলি সংশোধন আকার দিবে, তার মধ্যে একটা হলো ওই যে জিনিসটা নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। ওটা কি সংশোধন করছে? আমরা তখনই বলেছিলাম যে একটা নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ঠিক না। এটা বিএনপিও বলছে যে আগে বিচার চলাকালীন আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না। এটুকুই ছিল আগের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। এই আমলে এসে ওনারা বলছে যে করতে তো পারবে না, কিন্তু যদি করে শাস্তিটা কি হবে, শাস্তিটা নির্ধারণ করা ছিল না। ইনারা ওই শাস্তিটা নির্ধারণ করে দিচ্ছেন। এই হলো সংশোধন। আগে হলো কি যে হাত পা বেঁধে নিয়ে আসো, আর এখন হলো হাত পা বেঁধে মারতে মারতে নিয়ে আসো। লাভটা কি হলো রে ভাই? এটা কি গণতন্ত্র হলো? আমি এটাকে গণতন্ত্র ভাই মনে করি না। যে এটা সংশোধিত আকারে পাশ করা হবে, মানে এবারই পাশ করা হবে, মানে একটু চেঞ্জ করবে, টুকটাক চেঞ্জ করবে, সেগুলো পাশ করবে। আর 16টা বিল আকারে উত্থাপন করা হবে না, পরে যাচাই বাছাই করা হবে। আর 4টাকে একদম বাতিল করে দেওয়া হয়েছে, এই 4টা রহিত করা হবে। এইখানে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ওনারা যে 4টা কথা বলেছেন, এর মধ্যে প্রথম যে দুটো, যে বিচারক নিয়োগের স্বচ্ছতা এবং জবাবদিহি, এবং আরেকটা হলো আপনার ওই যে বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা, এই দুটো কিন্তু ওই 4টার মধ্যে দুইটা, যে দুটোকে রহিত করা হয়েছে। 14 জনের একটা কমিটি করা হয়েছিল, বাছাই কমিটি। এই বাছাই কমিটি এগুলিকে রহিত করেছে। কারা রহিত করেছে? বাছাই কমিটিতে কারা আপত্তি করছিল? বাছাই কমিটির 3 জন জামাতে ইসলামের সদস্য ছিলেন, এবং জামাতে ইসলামের সদস্যরাই কিন্তু এই দুইটার ব্যাপারে আপত্তি করেছেন। ওনারা যখন এটা জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়, তখন ওনারা বলেছেন, আগে জুলাই সনদে বলেছিলেন, এবং এখানে এসে তারা কিন্তু আপত্তি করেছেন যে না, এটা রহিত করতে হবে। ওনাদের দাবির প্রেক্ষিতে কিন্তু এই দুটাকে রহিত করা হয়েছে। আর গুম প্রতিরোধ এবং মানবাধিকার কমিশন যেটা আছে, এই দুটো আছে ওই যে 16টির একটা, 16টির মধ্যে এই দুইটা, এই দুটো নিয়ে এতক্ষণ অনেকক্ষণ আলাপ সালাপ হলো, ওনারাও করলেন, এবং আরো আলাপ হয়তো ওটা নিয়েই বেশি হবে। গুম নিয়ে এগুলি কি করা হবে? এগুলি এখনই বিল আকারে উপস্থাপন করা হবে না, পরবর্তীতে কখনো করা হবে, পরবর্তীতে আলাপ আলোচনা করা হয়তো ঠিকঠাক করে করবে। এইগুলো মোটামুটি ওনাদের প্ল্যানিং। আর আমার কথা হলো কি, রহিত করলেই যে খারাপ হয়ে গেলো আমি কিন্তু তা মনে করি না। হয়তো চেঞ্জ করে অন্য কিছু করবে, আবার যেটা সংশোধন করবে সেটাও হতে পারে। যেগুলো হুবহু পাস করছে সেগুলো নিয়েও আমার আপত্তি থাকতে পারে, যেগুলি কি ঠিক ছিল। আমি যদি সবগুলি হুবহু পাস চাই, তাহলে আমাকে মেনে নিতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার যা করেছে সব ঠিকঠাক করেছে। আমি তো সেটা মনে করি না। কাজে যে কারণে আমি যেটা মনে করি একজন সাধারণ মানুষ হিসাবে, যে আপনারা কেন এগুলিকে রহিত করলেন, এই ব্যাখ্যাটা একটু আমাদেরকে দেন। আমরা তো সাধারণ মানুষ, বললো না আমরা কীট পতঙ্গের মতো, আমরা তো কীট পতঙ্গ, কিন্তু এই কীট পতঙ্গের কাছে তো ভোট চান আবার আপনারা। আমরা কীট পতঙ্গ, কিন্তু এদের কাছে আবার আপনারা এসে ভোটটা চান। ভাই ভোটটা আমার দিয়ে চান যখন, তাহলে একটু দয়া করে বলেন যে যে কাজটা আপনারা করছেন, যে ভোটটা দিয়ে আপনাদের আপনারা ওখানে পাঠাইছি, আপনারা একটু আমাদেরকে ইনফর্ম করবেন না যে কেন এটাকে রহিত করলেন, কেন এটাকে পরে আলোচনা করবেন, কেন এখন সংশোধন করবেন, আর কেন 98টার কিছুই করবেন না। ব্যাখ্যাটা কি? বলবেন যে এখানে সময় নাই, ঠিক আছে, আপনারা তো নিজেরা আলোচনা করেছেন, আলোচনা করে আমাদের লিখিতভাবে দিয়ে দেন, অথবা প্রকাশ করেন, অথবা কোনো একটা ওয়েবসাইটে বলেন আমরা এই কারণে এটাকে রহিত করলাম, অথবা এই কারণে সংশোধন করব। কি করবেন? যখন যেগুলি সংশোধন আকার দিবে, তার মধ্যে একটা হলো ওই যে জিনিসটা নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। ওটা কি সংশোধন করছে? আমরা তখনই বলেছিলাম যে একটা নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ঠিক না। এটা বিএনপিও বলছে। বিএনপির যিনি প্রধান আছেন তারেক রহমান, উনি টাইম ম্যাগাজিনকে ইন্টারভিউ দিতে যে বলছেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। বুঝলাম ওই সময় স্টুডেন্টরা ছিল, তাদের চাপে বেরা অন্তর্বর্তীকালীন সরকার এটা করছে। তো আপনারা কি করলেন? ওইটাকে রাখছে ওই 15টার মধ্যে, যে আমি সংশোধন করে উপস্থাপন করব। এবং কি সংশোধনটা করছি? সংশোধনটা হলো এটা যে আগে বিচার চলাকালীন আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না। এটুকুই ছিল আগের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। এই আমলে এসে ওনারা বলছে যে করতে তো পারবে না, কিন্তু যদি করে শাস্তিটা কি হবে, শাস্তিটা নির্ধারণ করা ছিল না। ইনারা ওই শাস্তিটা নির্ধারণ করে দিচ্ছেন। এই হলো সংশোধন। আগে হলো কি যে হাত পা বেঁধে নিয়ে আসো,
আর এখন হলো হাত পা বেঁধে মারতে মারতে নিয়ে আসো। লাভটা কি হলো রে ভাই? এটা কি গণতন্ত্র হলো? আমি এটাকে গণতন্ত্র ভাই মনে করি না। এখন আমাদের সমস্যাটা হলো কি, মানে আমাদের অল্প কথা এই ভদ্রলোক খুব সুন্দর করে বলে গেছেন যে আমাদের সমস্যাটা হলো ক্ষমতায় একবার যাওয়ার পর আমরা আর লজ্জা পাই না। আমরা কি কথা বলেছিলাম সেটা ভুলে যাই। ভুলতে আমাদের এক মুহূর্ত সময় লাগে না। এই বিএনপি তাদের ৩১ দফায় বলেছে, আপনারা যদি পারেন পড়বেন ৩১ দফা ২১ নম্বর দফাটা, সেখানে তারা বলেছে যে স্থানীয় সরকারে কোথাও তারা কোনো প্রশাসক নিয়োগ করবে না, কেবল দুটো কারণে করবে। একটা কারণ হলো যদি সে মারা যায় অথবা যদি সে দণ্ডপ্রাপ্ত হয় আদালত কর্তৃক, এছাড়া তারা কোনো প্রশাসক নিয়োগ করবে না। এই কথাটা আমাদেরকে ভোটের আগে আরেকবার মনে করাই দিছে। তারা যখন ইশতেহার ঘোষণা করে মনে করাই দিছে, এবং দায়িত্ব নেওয়ার পর প্রথমেই তারা এই আকামটা করছে যে সবগুলি ইয়েতে সিটি কর্পোরেশনে দলীয় লোকজনকে এনে প্রশাসক বানাইছে। আগে তো ছিল একটা জিনিস যে প্রশাসক নিয়োগ করতে হলে সরকারি কর্মকর্তাকে নিয়োগ করবে, এবার তারা দলীয় লোককে নিয়োগ করছে। লাভটা কি হলো? আপনারা তো কি কথা আপনি বলেছেন আর কি কথা আপনি এখন করছেন, তাহলে কোনটা আমরা মানব? আগেরটা কি মুখ দিয়ে বলেন নাই, অন্য কোনো জায়গাতে বলছেন? ভাই এইগুলি এখন হয়েছে কি, এই যে কথাটা আমরা বললাম কিছু যায় আসে না, কিন্তু যায় আসে না। ওই যে বলছেন উনি লজ্জা তো পায় না। এখন যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি লজ্জা পাবো না, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে লজ্জা দেয়। কারণ আপনি তো সিদ্ধান্ত নিয়ে পড়ছেন, আপনি সিদ্ধান্ত নিয়ে পড়ছেন যে আমি যে কথাটা বলেছি সে কথাটা আমি করবো না। তারপর যদি সিদ্ধান্ত আপনাকে আমরা বললাম কি বললাম না, অথবা আমরা কি বললাম, কোনো আসা যায় না। তাহলে তো বলবেন তাহলে 5 বছর পরে কি হবে, আবার কি ভোট চাইতে আসবে না? তো 2008-এ ইলেক্টেড হওয়ার পর হাসিনা ভোট চাইতে আসছিল আপনাদের কাছে? আসে নাই তো। তো না আসার পর তো আমরা জানি, ওনারা না আসার পর জানে। আমরা যারা পাবলিক আছে আমরাও টুকটাক জানি যে না আসলে পরে 24-এ আবার কি হয়। এখন দেখা যাক কোনটা কি হয়। আমরা আসলে এগুলি বলতে পারবো না ভাই। এগুলি বললে আবার অনেকে মাইন্ড করে। খুব দ্রুত ক্ষমতা গেলে না অল্পতে কিন্তু মাইন্ড করে ফেলায়, বলে এত কথা বলে কেন? ঠিক আছে, কথা না বলানোর বুদ্ধি আছে, নিয়ে এক জায়গায় ঢুকাই রাখবো যে কথা বলিস না। ওইটাও ভালো, ওইটাও একটা শান্তি। কিন্তু যদি ঢুকাই যায় না আমি একটা শান্তি পাবো যে আর কোনো ঝামেলা নাই, বলতেও হবে না, শুনতেও হবে না, বসে বসে ভিতরে। এখন এই দিন আসতেছে, আমার ধারণা আসতেছে। কারণ আমার কাছে মনে হয়েছিল, আমি সিনসিয়ারলি বলি, তারেক রহমান সাহেবকে দেখে আমার মনে হয়েছিল যে উনি বোধহয় কিছুটা বাইরের থেকে আসছেন, হয়তো এখানে যারা আছে ওনার যারা সঙ্গে দলের যারা আছেন এদেরকে হয়তো উনি প্রভাবিত করতে পারবেন। কিন্তু আনফর্চুনেট হলো ওনার সঙ্গে আমার দু একবার দেখা হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছিল যে বোধহয় প্রভাবিত করতে পারবেন, আমি ওনাকে বলেও ছিলাম। কিন্তু দেখলাম কি উল্টা, যারা এখানে আছে এরাই ওনাকে প্রভাবিত করতেছে, উনি প্রভাবিত করতে পারেন নাই। উনি দেখেন না একবার উনি দায়িত্ব নেওয়ার পরেই বললেন আমি সরকারি গাড়ি নিব না, সরকারি ড্রাইভার নিব না, সরকারি তেল নিব না বলছেন। আমি কিন্তু খুব খুশি হয়েছি। খুশি হয়েছি কেন? যে এই যে সরকারি গাড়ি নেবেন না যে কয় টাকা বাঁচবে, তেল নেবেন না যে কয় টাকা বাঁচবে, এটা দিয়ে কি দেশের অর্থনীতি চেঞ্জ হয়ে যাবে? তা হবে না। উনি এটা করলেন কেন? আমি মনে করেছি যে উনি একটা উদাহরণ তৈরি করেছেন, সবাইকে বুঝিয়েছেন, ওনার মন্ত্রীদেরকে বলতে চেয়েছেন দেখেন আপনারা আপনারা জনগণকে বোঝান, আপনাদের কাছ থেকে জনগণের কাছ থেকে আমরা কিছু নিতে আসি নাই, জনগণকে কিছু দিতে এসেছি। সুন্দর একটা উদাহরণ, কিন্তু ভালো লেগেছে। তারপরে কি হলো, ওনার এই উদাহরণকে ওনার কোনো মন্ত্রী গ্রহণ করেছেন? কোনো একজন মন্ত্রী, একজন মাত্র গ্রহণ করেছেন, কুমিল্লার এক ভদ্রলোক কি আমিনুর রশিদ ইয়াসিন বোধহয়, উনি একমাত্র বলেছেন যে উনি গাড়িটাই নেবেন না। আর কেউ গ্রহণ করেছে? করেনি। কেন করেনি? তারা কি গরিব? আমি এরপরে ইন্টেনশনালি এই বসে বসে ওই যে হলফের মধ্যে সম্পদের একটা হিসাব পাওয়া যায়, আমি হিসাব যারা যারা সাবমিট করছি ওটাকে সত্য বলে বিবেচনা করেছি, করে দেখি সবচেয়ে গরিব হলো তারেক রহমান এদের মধ্যে, অন্যদের মধ্যে ওই হিসাব অনুযায়ী। এখন সবচেয়ে গরিব লোকটা বললো যে আমি সরকারি গাড়ি নিব না, দৈনিক 18 লিটার তেল নিব না, অমুক 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 এগুলো এগুলো আমি নিব না। আর যারা ধনী তারা বললো না। কেন বললো না? তাহলে আবার আমি চিন্তা করলাম, তাহলে প্রথম দিন যে বলছিল যে আমরা কোনো প্লট নিব না, ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, তখন তো সবাই রাজি হয়েছিল। হ্যাঁ, তখন রাজি হয়েছিল হুজুকে, এবং আমি নিশ্চিত সবাই হৃদয় ভেঙে চুরচুর হয়ে গেছে যে এই একটা সুযোগ আমাদের এই ভদ্রলোক সবার সামনে বলে আমাকে মিস করাই দিল। আমি জানি না পরে এটা কী হবে। এখন আমার ধারণা হচ্ছে যে উনি ওনার মন্ত্রীদেরকে, উনি ওনার দলের নেতাদেরকে মোটেই প্রভাবিত করতে পারেন নাই, এবং ওনার জন্য আমার মায়া হয় আসলে
যে উনি নিজে না আবার ওদের দ্বারা প্রভাবিত হয়ে যায়। কোন দিন যেন উনি আবার বলে, যা বলছিলাম ভুল করে বলছিলাম, ভাই আমি গাড়ি নিব, সবচেয়ে দামি গাড়িটা, তেল আমার একটু বাড়াই দিও, বলা যায় না, বলতেও পারে। এই যদি হয় নমুনা, তাহলে ভাই আমি হতাশ। হতাশ এই কারণে, ওনারা যারা সাঙ্গভঙ্গ আছেন, ওনার সঙ্গে যারা আছেন, ওনাদের কিন্তু আমরা দেখছি রে ভাই এই দেশে। ওনাদের আন্দোলনও দেখছি, ওনাদের শাসনও দেখছি। এই আন্দোলন, ওনাদের আন্দোলন করার যে পদ্ধতি এবং ওনাদের শাসন করার যে পদ্ধতি, এই কোনোটাই আমাদেরকে ভাই আশান্বিত করে না। আমরা আশা করেছিলাম একটা নতুন শাসন দেখব, নতুন কিছু দেখব। সে আশা ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। কেউ কেউ বলেন, ভাই হানিমুন পিরিয়ড যাইতে দিবেন না, এখনই শুরু করলেন। শুরুটা এখন করছি এই কারণে, আপনি যখন একটা ঘরের মধ্যে আগুন ধরাই দেন না, শুরুতে কিন্তু নেভানো যায়, শুরুতেই নেভাতে হয়, পরে আর নেভানো যায় না।